মাটি ছাড়া আমার বাঁচা নেই, আল্লাহর নাম করে মাঠে নামি। ওই মাটিটুকুই তো আছে, ওইটুক ছাড়া আর কি আছে আমাদের বলো? তবে মেয়েদের কথাও তো ভাবতে হবে। ওই নিয়েই তো আমার যত চিন্তা। মেয়ে তিনটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই যে হয়। কৃষকের 3 মেয়ের 3 মন। এই হলো রূপা। রূপা শহরে থাকতে চায়, শহরে বিয়ে করতে চায়। কি রে মা, তুই সারাদিন কোথায় থাকিস? কোথায় ঘুরে বেড়াস তুই? বাবা, তুমি তো জানো যে আমার গ্রাম একদম ভালো লাগে না, তাই একটু সুবর্ণাদের বাড়ি গিয়েছিলাম। ও বুঝেছি, সুবর্ণাদের পাকা ঘর, সেজন্যই তুই ওখানে যাস, তাই না? এই হলো কৃষকের মেজ মেয়ে। ও নাচ গান করতে খুবই ভালোবাসে। ওর স্বপ্ন হলো নাচ গান করা। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ে ওই পাকা ঘরের লোভেই সারাদিন ওখানে পড়ে থাকে। তা ঠিক আছে রে মা, তুই সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস? সারাদিন যে তোর কোনো নাগালই পাওয়া যায় না। ও পাড়ায় গিয়েছিলাম বাবা, ও পাড়ায় গানের আসর বসেছিল। তো কি গান গাইলি রে মা? সবাই কি তোর গান পছন্দ করেছিল? তোমার আসপদ্দা পেয়ে পেয়ে মেয়েগুলো মাথায় উঠে যাচ্ছে, একটুকু শাসন করো না তুমি। এ কথা কেন বলছো মা? আমরা কি মাথায় চড়ে বসলাম? আমি শহরে থাকতে পছন্দ করি তো কি হয়েছে? আর দিদি নাচ করতে পছন্দ করে, ওটা তো এর স্বপ্ন। ঠিকই বলেছিস তুই দিদি। মা শুধু ছোটকে বেশি ভালোবাসে, সেজন্য আমাদের কোনো কাজে মায়ের পছন্দ হয় না। ঠিক বলেছিস, যত সব আদিক্ষেতা। তুই দেখে নিস, ওই ছোট জীবনে কিছুই করতে পারবে না। আমরাই জীবনে ভালো থাকবো, তুই মিলিয়ে নিস। বড় 2 দিদি ছোট বোন সোনাকে খুব হিংসে করে। কি রে রফিক, আজ এত সকাল সকাল যে? কি করব কাকা, জমিদার সাহেব টাকার জন্য এত চাপ দিচ্ছে। পুরা কপাল রে আমাদের, পুরা কপাল। আমাদের কপালে মনে হয় আর সুখ লেখা নাই রে। তা তুমি একদম ঠিকই বলেছ কাকা, পোড়া কপাল। কাজে লাগতে না লাগতেই জমিদার সাহেব হাজির। কি রে তালেব, তোর যে কোনো খোঁজই পাওয়া যায় না। তা টাকা পয়সা দেওয়ার কথা কিছু ভেবেছিলি? হুজুর, আমাকে কিছু সময় দিন। জানেনই তো আমার সংসারের অবস্থা। নুন আনতে যে আমাদের পান্তা ফুরোয় হুজুর। তোর নুন আনতে পান্তা ফুরালে আমি কি করব? আমাদের ওপর আরেকটু দয়া করুন হুজুর, আমাদের আরেকটু সময় দিন। কি সময়? আবার কিসের সময়? ঠিক মতো যদি খাজনা না দিয়েছিস, তোর জমি কিন্তু আর তোর থাকবে না রে। হুজুর, আমাদের এত বড় সর্বনাশ করবেন না, আমাদের আরেকটু সময় দিন হুজুর। ঠিক আছে, আমি তোদের আর 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি খাজনা না দিস, তোদের সব জমি কিন্তু আমি দখলে নিয়ে নিব। চাষি তার গরুকে খাবার দিচ্ছিল। এর মধ্যে একজন আগন্তুক লোক এসে তাদের উঠোনে উপস্থিত হলো। আপনাদের বাড়িতে শুনেছি বিবাহযোগ্য মেয়ে আছে। ভালো একটা মেয়ে আছে, সেই খোঁজে আমি এসেছি। হ্যাঁ, তা ঠিক আছে বাবা, কিন্তু তুমি কি? তোমাকে তো চিনতে পারলাম না। এই গায়ে তো তোমাকে কখনো আগে দেখিনি বাবা। তুমি কোথা থেকে এসেছো? আমি পাশের শহর থেকে এসেছি। শুনেছি আপনার বাসায় নাকি বিবাহযোগ্য সুন্দরী মেয়ে আছে, সেই জন্যই আপনার দুয়ারে আসা। লোকমুখে শুনেছি আপনার নাকি অনেক ঋণ। আমি আপনার ঋণগুলো শোধ করে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তা ঠিক আছে বাবা, আমি ভেবে তোমাকে পরে বিষয়টা জানাবো। কৃষকের গম্ভীর জবাব শুনে রাইসুল একটু চিন্তিত হয়ে বাড়ির দিকে চলল। কিন্তু রূপার তো রাইসুলকে এক দেখাতেই পছন্দ হয়ে যায়। এ কি বাবা,
তুমি তো রাজি হয়ে গেলেই পারতে। ছেলেটা তো ভালোই, আবার শুনেছি শহরেও থাকে। আমি তো শহরেই বিয়ে করতে চাই বাবা, রাজি হলে না কেন? ছেলেটাকে আমার তেমন সুবিধার মনে হচ্ছে না। সে আবার আমার জমির ঋণ কেন শোধ করতে চায়? বাবা, ঋণ শোধ করতে চেয়েছে তো ভালোই, ঋণ শোধ করলেই তো আমরা বেঁচে যাই। তুমি রাজি হলে না কেন বলো তো? দেখ মা, সব সময় লোভ করলে হয় না, চারিদিকে ভেবেচিন্তে কাজ করতে হবে। ও কেন আমাদের জমির ঋণ শোধ করতে যাবে সেটা তো একটু ভেবে দেখবি, তাই না? শোনো বাবা, আমি অত কিছু জানি না, আমি ওকেই বিয়ে করব। তোর যা ইচ্ছা, দেখিস এতে যেন আবার পস্তাতে না হয়। শেষমেশ রূপার স্বপ্ন পূরণ হলো। রূপার বিয়ে হলো শহরের এক ছেলের সাথে। খুব ধুমধাম করে রূপার বিয়ে হলো। এই হলো কৃষকের ছোট মেয়ে সোনা। সোনা খুব লক্ষ্মী মেয়ে। সোনা সব কাজে তার বাবাকে অনেক সাহায্য করে। সোনা হলো একজন সংসারী মেয়ে। কিরে মা, তোর ছোট বোনকে দেখে তো একটু শিখতে পারিস। দেখ তো ও সংসারের কত দায়িত্ব পালন করে। দেখো মা, সোনার সাথে আমার তুলনা একদম করবে না। আর আমি কোনো সংসারের কাজ করতে পারবো না। তাহলে কি করবি তুই? কি করে খাবি? কোনো কাজেই তো আসিস না। মা, তুমি দিদিকে একদম বকো না। দেখো, দিদি নাচ গান করে একদিন অনেক নাম করবে। এই, তোকে আমি কথা বলতে বলেছি? শয়তান মেয়ে, নিজের কাজ কর। বেশি বেশি কথা বলে। আমি কি করব না করব সেটাকে আমি তোর কাছ থেকে শুনে করব। আর যদি কোনোদিন এরকম বলেছিস। আর মা, তোমাকে বলে দিচ্ছি, আমি শহরে নাচ করতে যাব এটা তোমাকে আমি জিজ্ঞেস করছি না, শুধু জানিয়ে দিলাম। মালা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল শহরের উদ্দেশ্যে। সে তার স্বপ্ন পূরণ করতে বাড়ি থেকে বেরিয়েছে। স্বপ্ন পূরণ না করে সে আর ফিরবে না। মালা শহরে গিয়ে খুব ভালো একটা কাজের সুযোগ পায়। সবাই মালার গান খুব পছন্দ করে। কি গো নতুন বউ, শহরে এসে তোমার কেমন লাগছে গো? দারুণ লাগছে, দারুণ, একদম ফাটাফাটি। আমার তো ছোট থেকে ইচ্ছা ছিল শহরে বিয়ে করার। তা ঠিক আছে, তোমাদের গ্রামে গিয়ে আমাদের জমিটা দেখে আসি, চলো। মানে আমাদের গ্রামে তোমার জমি আবার কোথায় থেকে এলো? কেন, তোমার বাবাকে যে আমি 50,000 টাকা দিলাম। মানে তুমি আমাদের ঠকিয়েছো? টাকা দিয়ে আমাদের জমি নিয়ে নিয়েছো? ঠকানো আবার কি, আমি ব্যবসায়িক মানুষ, তোমার বাবার সাথে একটু ব্যবসা করেছি আর কি। তাই বলে তুমি এভাবে আমার বাবার সব জমিটুকু নিয়ে নিলে? আমার বাবার তো ওইটুকু জমি ছিল, ওইটুকু জমিতেই চাষাবাদ করে আমাদের পরিবারের দায়িত্ব মেটায়। দেখো, তুমি এত কথা বলো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা এখনই যাব তোমার বাবার বাড়িতে আমাদের জমিটা দেখতে। রূপা আর রাইসুল দেরি না করেই রূপার বাবার বাড়িতে চলে আসলো। কি গো, সেই কখন থেকে বসে বসে মুখে হাত দিয়ে কি ভাবছো গো? আহা, কিছু না কিছু না, থাকো, একটু বাহির থেকে ঘুরে আসি। এই বলে রাইসুল ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। রাইসুল জমিদার মশাইয়ের সাথে গোপনে কি যেন বলছিল, কিন্তু সে সময় হঠাৎ করে সোনা তা দেখে ফেলে। জমিদার মশাই, কাজটা তো হয়ে যাবে তাই না? আপনাকে কিন্তু আমি গুনে গুনে 20,000 টাকা দিয়েছি। কি? জামাইবাবু জমিদার সাহেবের সাথে মিলে? হে তালেব, অনেক হয়েছে, এইবার তোমার জমি কিন্তু আমাকে দিয়ে দিতেই হবে। জমিদার সাহেব, এইটুকু জমি যদি আপনি নিয়ে নিন তাহলে আমরা কি করে বাঁচবো? চুপ কর তালেব, তোকে অনেক ছাড় দিয়েছি রে, আর না। জমিদার সাহেব, এইরকম বলবেন না, আপনি আমাদের ভরসা। দেখ তালেব, অনেক হয়েছে, আর না। এবার কি তুই তোর জমিটা আমার নামে লিখে দিবি, না আমি তোর ঘরে আগুন ধরিয়ে দিয়ে আসবো? আহা জমিদার সাহেব, এইবারের মতো আমার শ্বশুরকে একটু ছাড় দিন না, পরের বার সব টাকা শোধ করে দেবে। না, আর ছাড় না, অনেক ছাড় দিয়েছি, এইবার সব জমি আমার নামে লিখে দিতেই হবে।
তাহলে ঠিক আছে জমিদার মশাই, আর কি করার, আপনি জমিটা নিয়েই নিন। এই প্রতারকের দল, থাম তোরা থাম, তোদের চক্রান্ত আজ শেষ। আজ থেকে তোদের স্থান হবে জেলে, চল আমার সাথে। পুলিশ? এমা পুলিশ কেন? পুলিশ সাহেব, এই দুই প্রতারক চক্র, এই দুইজন আমার বাবাকে ফাঁসিয়ে সব জমি লিখে নিতে চায়। এরা সেই শুরু থেকেই আমার বাবার পিছে লেগেছে। আমি কিছু করিনি, রাইসুল আমাকে সব শিখিয়ে করিয়েছে। জমিদার সাহেব, আপনি কিছু করেননি মানে? আপনিও এর সাথে সমানভাবে জড়িত। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, চল এখন। আজ থেকে তোদের মতো প্রতারকের দিন শেষ, চল এখন আমার সাথে জেলে। হ্যাঁ পুলিশ ভাই, ওদের জেলে নিয়ে যান, ওদের যেন যোগ্য শাস্তি হয়। আমাদের ক্ষমা করে দিন, এরকম ভুল আমরা কখনো করব না। সেই জন্যই বলি, লোভে পাপ, পাপে মৃত্যু। এইরকম মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কার্টুন সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করুন।